কি হলো ঝুমা? তোমাকে একটা প্রশ্ন করেছি আমি। এবার অনেক গম্ভীর হয়। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই অনেক। তুমি যাও এখন। ঝুমা চোখের জলটা গোপন করে অনেকের দিক থেকে মুখটা সরিয়ে নেয়। ঝুমার ব্যবহারে নিজের সন্দেহটা আরও দৃঢ় হয় অনেকের। ঝুমা, তিতলির বাবাকে আমাকে অন্ধকারে রেখো না, জবাব দাও। সোফার থেকে উঠে দাঁড়িয়ে ঝুমাকে দু হাতে ঝাঁকায় অনেক। আমি আমি তিতলির বাবা, আর আমি তিতলির মা। শুনলে তুমি? যাও এখন আমার সামনে থেকে, চলে যাও। আমাদের যখন মিউচুয়াল ডিভোর্স হয় তখন তুমি প্রেগনেন্ট ছিলে ঝুমা। এই কথাটা কি সত্যি? এই কথাটা তুমি আমাকে বলনি কেন? কেন লুকিয়ে গিয়েছিলে? আমিও কিছু বুঝতে পারিনি। তোমার প্রেগনেন্সির বিষয়ে আমি কিছুই জানতাম না। বছর 2 পরে হঠাৎ একদিন আলমারির পুরনো ফাইলপত্র নিতে গিয়ে তোমার মেডিকেল রিপোর্টের ফাইলটা পাই। ওখান থেকে জানতে পারি আমাদের ডিভোর্সের সময় তুমি 3 মাসের প্রেগনেন্ট ছিলে। ওখানে তোমার ব্লাড রিপোর্ট, ইউরিন রিপোর্ট, ইউএসজি রিপোর্ট ছিল। তখন অবশ্য অনেক দেরি হয়ে গেছে। আমার সন্তান ততদিনে পৃথিবীর আলো দেখে ফেলেছে। সেদিন থেকে তোমাকে আমি পাগলের মতো খুঁজে চলেছি ঝুমা। হায়দ্রাবাদে থাকলেও কলকাতায় নিজের সমস্ত সোর্স লাগিয়ে তোমায় খুঁজেছি। তোমার কাকু কাকিমার কাছেও তোমার কোনো খবর ছিল না। তারপর তোমায় অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। নিজের উপর রাগে ঘৃণায় আর কলকাতায় ফিরিনি। কেন তুমি এমন করলে ঝুমা? কেন আমাকে সত্য কথাটা জানালে না? কেন বললে না তুমি আমার সন্তানের মা হতে চলেছ? আমি একথা তোমাকে জানালে তোমার পরকীয়ার সম্পর্কটা বুঝি তুমি বন্ধ করে দিতে অনেক? রূপসাকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে সংসার করতে? ডিভোর্স পিটিশনটা তুলে নিতে? ঝুমার প্রশ্নে মুখটা নামিয়ে নেয় অনেক। ম্লান হাসে ঝুমা। আসলে পুরো দোষটা হয়তো তোমার নয় অনেক, কিছুটা দোষ আমারও ছিল। প্রথম থেকে তুমি আমাকে বিশেষ পছন্দ করতে না, তবুও মামনি বাপির কথা মেনে আমাকে মেনে নিয়েছিলে। কিন্তু মন থেকে কখনো ভালোবাসোনি। আমার সাথে 2 বছর প্রেমহীন দাম্পত্য জীবন কাটিয়েছ। তারপর আমার চোখের সামনে তো আমার খুড়তুতো বোন রূপসা তোমার জীবনে প্রবেশ করলো। আর তুমি কি করলে অনেক? স্ত্রী থাকতে থাকতে নিজের শ্যালিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে। সেটা সহ্য করা, মেনে নেওয়া আমার পক্ষে যে কত বড় আত্ম অবমাননাকর তা একবারও তুমি ভাবোনি? দিনের পর দিন আমি তোমাদের নির্লজ্জতা, নষ্টামি সব সহ্য করেছি। অনেকবার তোমাকে ছেড়ে চলে যেতে চেয়েছি, কিন্তু পারিনি। বাড়িতে আমার অসুস্থ বৃদ্ধা মা ছিল। একদিকে বৃদ্ধা মা, অন্যদিকে কাকা কাকিমা, আবার একদিকে তোমার বাবা মা। সবার চাপে পড়ে আমি তোমার সঙ্গে থাকতে বাধ্য হয়েছিলাম অনেক। কিন্তু তুমি সেখানেও আমার বিশ্বাসভঙ্গ করেছ। না না, বিশ্বাসভঙ্গ বলছি না, আমার দুর্বলতার সুযোগ নিয়েছ। তুমি কি কখনো আমার স্বামী হতে পেরেছ? নাকি আমায় ভালোবেসেছ? কিভাবে আমি তোমাকে বলতাম অনেক আমি তোমার সন্তানের মা হতে চলেছি? একটা শীতল শারীরিক সম্পর্কের ফসল হিসেবে আমাদের সন্তান আসছে। কিভাবে জানাতাম তোমাকে বলো তো? এটা তো আমার কাছে আরও অসম্মানজনক ছিল। আই এম সরি ঝুমা, আমি খুব ভুল করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ভুল কেন হবে? তুমি তো রূপসাকে ভালোবেসেছিলে। তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম একজন ইঞ্জিনিয়ারের জন্য অত্যন্ত স্মার্ট মডার্ন রূপসা একদম পারফেক্ট ছিল। রূপু তোমার সঙ্গে পার্টি অ্যাটেন্ড করতে পারত, ছোট পোশাক পরে বাড়ি গিয়ে নাচানাচি করতে পারত, যে কোনো পরপুরুষের গলা জড়িয়ে ধরে মদ খেতে পারত, তোমার বন্ধুদের, অফিস কলিগদের এন্টারটেন করতে পারত। সেদিক দিয়ে আমি নিতান্তই সাদামাটা ঘরোয়া একটা মেয়ে ছিলাম। মামনি, বাপি তোমার জন্য রূপসার মতো কাউকে পছন্দ না করে কেন যে আমাকে পছন্দ করেছিলেন কে জানে। তোমার আমার দুটো জীবনকে শেষ করে দিয়েছিলেন। তবে তুমি ঠিক করেছ, বাবা মায়ের ভুল শুধরে নিয়েছ। আমি তোমারও রূপুর জন্য খুব খুশি। তার রূপও কেমন আছে অনেক? তোমরা দুজন ভালো আছো তো? মামনি, বাপি ভালো আছে? অনেকের দু চোখ জলে ভরে ওঠে। ঝুমার প্রশ্নের উত্তর না দিয়ে আবেগে বলে ওঠে, তিতলি, তিতলি কি আমার মেয়ে ঝুমা? প্লিজ একবার বলো। বাবা কাকে বলে আমি জানি না অনেক। বাবা কেমন হয় তাও আমার জানা নেই। ছোট থেকেই তো আমি পিতৃহীন, কখনো বাবার স্নেহ ভালোবাসাও পাইনি। আমার তিতলিও তাই। তবে তিতলির জন্মদাতার কথা যদি জানতে চাও তো বলি,
তিতলির বায়োলজিক্যাল ফাদার অর্থাৎ জন্মদাতা পিতা তুমি। ওর শরীরে তোমার রক্ত বইছে অনেক বসু, তবে তিতলির বাবা তুমি নাও। আর এই জীবনে কোনোদিনও হতেও পারবে না, কারণ জন্ম দিলেই বাবা হওয়া যায় না অনেক বসু। বাবার সমস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করি তবে বাবা হতে হয়, সেটা তুমি কখনোই পারবে না। তাছাড়া আমি তোমাকে তিতলির বাবা হতেও দেব না। ঝুমার কথা শুনে বাচ্চাদের মতো কেঁদে ফেলে অনেক। তিতলি আমার মেয়ে, আমার মেয়ে তিতলি। আমি এত অভাগা, আমি নিজেই জানতাম না আমার একজন সন্তান আছে। আমি খুব খারাপ মানুষ ঝুমা, আমি ভীষণ খারাপ, আমাকে তুমি ক্ষমা করো। অনেকের কান্না দেখে স্তব্ধ হয়ে যায় ঝুমা, কি বলবে কিছু ভেবে পায় না। ঝুমার দিকে জল ভরা চোখে তাকিয়ে আবার অনেক বলে, একবার আমাকে সত্য কথাটা বলতে পারতে ঝুমা? আমাকে কেন পুরো অন্ধকারে রেখে দিয়েছিলে তুমি? সত্যি জানলে কি করতে তুমি অনেক? রূপুকে কি ছেড়ে দিতে, নাকি আমার ক্ষতিপূরণের টাকাটা আরও বাড়িয়ে দিতে, নাকি আরও বেশি টাকা খরপোশ দিতে চাইতে? টাকার অহংকার তো তোমার জীবনের প্রথম থেকেই ছিল, সব কিছু তুমি টাকার মূল্যেই বিচার করতে। কিন্তু কি জানো তো অনেক, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ঝুমা, তবে এই মুহূর্তে আমি একটা কথাই বলতে চাই, আমার পূর্বকৃত ব্যবহারের জন্য আমি খুব অনুতপ্ত ঝুমা। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। এতদিন বাদে এসব কথা থাক অনেক। আমার ঠিকানা কোথায় পেলে তুমি বলো? কে দিল আমার খোঁজ? কেউ তো জানে না আমি কোথায় থাকি। তোমাকে হঠাৎ রাস্তায় দেখলাম ঝুমা, তুমি তিতলি স্কুলে দাঁড়িয়েছিলে, সেখান থেকেই তোমাকে ফলো করে। একটু তিতলিকে ডেকে দেবে? ওকে আমি দেখব, একটু জড়িয়ে ধরবো। প্লিজ প্লিজ ঝুমা। না, অনেক তুমি ফিরে যাও, তোমার আমার মধ্যে আজ আর কোনো সম্পর্ক নেই। এখন আমাকে তিতলিকে নিজেদের মতো করেই থাকতে দাও। তবে বিশ্বাস করো, আমরা মা মেয়ে দুজনে খুব খুশিতেই আছি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং তোমাকে ধন্যবাদ দিতে চাই আমাকে তিতলিকে দেওয়ার জন্য। আসলে কি জানো তো, ছোট থেকে নিজের আপনজনদের বিরুদ্ধে লড়তে লড়তে, আপনজনদের বিশ্বাসঘাতকতা মেনে নিতে নিতে যখন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন আমার জীবনে তিতলি এসেছিল। তিতলি আমার হৃদয়ের টুকরো, আমার আত্মজা। ওকে বুকে নিয়ে আমি আমার সব দুঃখ ভুলেছি। এখন আমরা খুব ভালো আছি অনেক। ঝুমার চোখের দিকে জল ভরা চোখে তাকিয়ে থাকে অনেক। সত্যি ঝুমার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। এই মুহূর্তে ঝুমাকে বিশ্বের সবচেয়ে সুখী মহিলা বলেই মনে হচ্ছে। আর অনেকের হৃদয়টা অব্যক্ত যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। সোফায় বসে দুহাত দিয়ে নিজের মাথাটাকে চেপে ধরে অনেক, দু চোখ দিয়ে জল ঝরে পড়ে। আমার একটা মেয়ে আছে, ওই পুতুল মেয়েটা আমার। জন্ম থেকে কত দুঃখ কষ্ট সহ্য করেছে বেচারা। ঝুমা তো ওকে ঠিকমতো খেতেও দিতে পারেনি। এই অন্ধকার গুপচি ঘরে আমার মেয়ে আছে। সাধারণ একটা স্কুলে আমার মেয়ে পড়ছে। এই রোদে অটোতে চড়ে আমার তিতলি স্কুলে যায়। বাড়িতে একটা ফ্রিজ নেই, আর আমি টাকার বিছানায় শুয়ে আছি। ব্যাংকে আমার টাকা উপচে পড়ছে। কলকাতায় ফ্ল্যাট, হায়দ্রাবাদে বাংলো, দামি এসি গাড়িতে চড়ি। আর আমার মেয়ে বেচারা এখন থেকে কঠিন জীবন সংগ্রাম করছে। কি হবে আমার এত টাকা পয়সা, সম্পত্তি, প্রপার্টি নিয়ে? কি হবে এত বিত্ত বৈভবে জীবন কাটিয়ে? আমার সত্যি লজ্জা করা উচিত। আমি বাবা হওয়ার উপযুক্ত নই। কম বয়সে করা একটা ভুল, রূপসার প্রতি মোহ আমার জীবনটাকে আজ শেষ করে দিল। রূপসার সঙ্গে পরকীয়াতে জড়িয়ে না পড়লে আজ আমি, ঝুমা, তিতলি একটা সুখী পারিবারিক চিত্র হতো। মামনি বাপি ঠিক ছিল, আমার জন্য ঝুমা একজন পারফেক্ট স্ত্রী ছিল। তখন রূপসার প্রতি অন্ধ মোহে আমি পতঙ্গের মতো ছুটে গেছি। সে পাপের ফল এখন আমি হাতে নাতে পাচ্ছি। এখন না আছে আমার একটা সন্তান, না সুখী পারিবারিক জীবন। আমি ভুল করেছি, ভীষণ ভীষণ ভুল করেছি। আমার ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই, আর আমার ভুলের ফলভোগ করছে ঝুমা, আমার একমাত্র মেয়ে তিতলি। তিতলি আমার আত্মজা, তবু ওকে আমি বুকে জড়িয়ে ধরতে পারছি না। সবাই বলে পুরুষ মানুষের কাঁদতে নেই, কিন্তু এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা অসম্ভব মনে হয় অনেকের। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করে। অনেককে কাঁদতে দেখে ভীষণ ঘাবড়ে যায় ঝুমা। অনেকের উদ্ধত স্বভাব দেখতে সে অভ্যস্ত ছিল।
এখন এই ভাঙাচোরা ক্রন্দনরত অনেককে দেখে বুকের ভেতর আবেগের ফল্গুধারা প্রবাহিত হয় তার। পুরানো ভালোবাসা উকি দেয়। যতই হোক অনেক তার প্রথম ভালোবাসা, তার স্বামী, তার সন্তানের পিতা। অনেকের দিক দিয়ে সম্পর্কটা চাপিয়ে দেওয়া, কষ্ট করে মেনে নেওয়া হলেও তার দিক দিয়ে তা ছিল না। বিয়ের পর সে মনে প্রাণে অনেককেই ভালোবেসেছিল, তাই এই মুহূর্তে অনেককে দেখে তার বেশ ভালোই কষ্ট হচ্ছে। কি হয়েছে কি অনেক, তুমি এমন ব্যবহার করছো কেন? হঠাৎ সোফা থেকে ছিটকে ওঠে অনেক। এটা তুমি কি করলে ঝুমা? তখন কেন এত জেদ করেছিলে? তোমাকে আমি এককালীন টাকা দিতে চেয়েছিলাম, মাসে মাসে মোটা টাকা খরপোশ দিতে চেয়েছিলাম। এসব কেন নিলে না? নিজের জন্য না হোক আমাদের সন্তানের কথা তো চিন্তা করতে পারতে। ওকে নিয়ে কিভাবে দিন কাটিয়েছ, ওকে নিয়ে এখন কত কষ্ট করে আছো। কেন ঝুমা, জবাব দাও। তুমি কত টাকা রোজগার করো সেটা তো ভালোই বুঝতে পারছি। কেন তুমি তিতলিকে নিয়ে এত কষ্ট করছো? আমার টাকা নিলে তোমার কি জাত যেত? এবার ঝুমা অবাক হয়। অনেক এখনো টাকার কথা ভাবছে? সে ভেবেছিল অনেক তার আর তিতলির কথা ভাবছে। পলকে নিজেকে সামলে নেয় ঝুমা, নিরস গলায় বলে, আমি গরিব অনেক, কিন্তু ভিক্ষুক নই। যার তার দান নিতে আমার বিবেকে বাধে। তোমার কাছে হাত পেতে টাকা নেওয়ার চেয়ে আমার আর আমার সন্তানের মরে যাওয়া শ্রেয় ছিল। তাছাড়া সন্তানটা আমার ছিল, ওকে এই পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার ছিল। সেক্ষেত্রে তোমার কাছে আমি কেন সাহায্য প্রার্থী হতাম অনেক? তাছাড়া তোমার বর্তমান স্ত্রী শুনলে কি ভাবতো? রূপসার কথায় মনটা বিষিয়ে তেতো হয়ে যায় অনেকের। একটু উষ্মার সঙ্গে বলে ফেলে, রূপসাকে বিয়ে করা আমার জীবনের ঐতিহাসিক ভুল ঝুমা। রূপসাকে যেমন ভেবেছিলাম ও তেমন একদম নয়। সংসার করা, সন্তানের জন্ম দেওয়া কোনো ইচ্ছেই ওর নেই। ও শুধু উড়ে উড়ে ভেসে ভেসে বেড়ানো চাই, আর চাই টাকা। কি কুক্ষণে আমি রূপসার মোহে ভেসেছিলাম কে জানে। আসলে রূপসা আমাকে তখন প্ররোচিত করেছিল। এবার হেসে ফেলে ঝুমা। বাহ, বেশ বললে তো অনেক। এখন সব দোষ রূপসার হয়ে গেল? রূপু তোমাকে প্ররোচিত করেছিল, কিন্তু তুমি কেন প্ররোচিত হয়েছিলে? রূপু তো প্রথম থেকেই ওরকম উড়ু উড়ু স্বভাবের স্বাধীনচেতা ছিল, আর রূপুর এই গুণে আকৃষ্ট হই তোর প্রেমে পড়েছিলে, ওকে ভালোবেসে বিয়ে করেছিলে। আজ রূপুর মোহ কেটে গেছে বুঝি? আজ বুঝি ওই রকম স্মার্ট, মডার্ন, স্বাধীনচেতা মেয়েকে ভালো লাগছে না? এখন কাকে চাই অনেক? আমার মতো শান্ত, ঘরোয়া, সংসারী মেয়েকে? অথচ একদিন আমাকে ডিভোর্স দিয়েছিলে আমি প্রচণ্ড ঘরোয়া এবং অতি সাধারণ মেয়ে বলে। তা এখন কি রূপুকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করছো? তার রূপুর দোষটা কোথায় অনেক? ও সন্তানের জন্ম দিতে ইচ্ছুক নয় এটা? নাকি ও স্বাধীনতা বিসর্জন দিয়ে গতানুগতিকভাবে সংসার করতে রাজি নয় এইটা? ক্লান্ত গলায় অনেক বলে, আমি ভীষণ ক্লান্ত ঝুমা। আমার আর কিছু ভালো লাগছে না। এখন আমি একটা শান্ত সুখী পারিবারিক জীবন চাই। বাবা মা, স্ত্রী, সন্তান নিয়ে আনন্দে থাকতে চাই। কিন্তু কি জানো, থাক থাক অনেক, তোমার কথায় বড্ড আমি চাই উঠে আসছে। সারা জীবন শুধু ভেবেছো নিজে কি চাও, অন্যরা কি চায় কখনো ভেবেছো কি? আসলে তুমি নিজেও জানো না তুমি ঠিক কি চাও। এতদিন নিজে ভেসে বেরিয়েছো, নিজের সুখ সুবিধার স্বাচ্ছন্দ্য নিয়ে ভেবেছো। কখনো ভেবে দেখেছো মামনি বাপি কি চায়, আমি কি চেয়েছিলাম, বা রূপু কি চায়? তুমি বড্ড বেশি স্বার্থপর অনেক। তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার এখন সন্তান চাই। বাকি বাবা মা, স্ত্রী, পরিবার তোমার তো আছেই। সেজন্য তুমি আমাকে আর তিতলিকে ফলো করে আমাদের বাড়ি পর্যন্ত এসেছো। এতক্ষণে আমি তোমার কুমিরের কান্নার কারণটা বুঝতে পারলাম। তবে এখানে তুমি কিছু পাবে না, আমার দুর্বল জায়গা আঘাত করেও কিছু পাবে না। তিতলি শুধু আমার অনেক, শুধু আমার। তুমি এখন আসতে পারো। ঝুমার কথার অভিজ্ঞতাতে অনেক স্তব্ধ হয়ে যায়। ঝুমার সব কথাগুলো অত্যন্ত সত্য, বাস্তব। এই কথাগুলোর প্রতিবাদে তার কিছু বলার নেই। নিজের দোষ, গুণ, পরিস্থিতি সব বুঝতে পারে অনেক। তবুও তার বুকের ভেতর থেকে চাপা একটা আবেগ উপচে পড়ছে। অনেক দিন থেকে সে ভেবে রেখেছে বাবা হলে সন্তানের জন্য সে কি কি করবে, নিজের সন্তানের রুমটা কেমনভাবে সাজাবে, সন্তানের সঙ্গে কিভাবে নিজের কোয়ালিটি টাইম পাস করবে। কিন্তু রূপসা তার সব আশায় জল ঢেলে দিয়েছে।
আর এখন সে জানতে পারছে তার আত্মজা, তার প্রিন্সেস তিতলি কীরকম অবহেলায় মানুষ হচ্ছে। না, ঝুমাকে বোঝাতেই হবে, যেভাবেই হোক ঝুমাকে বোঝাতেই হবে তিতলির ভবিষ্যৎ চিন্তা করার অধিকার আমার আছে। আজ সব জেনে শুনে আমার মেয়েকে এভাবে আমি ছেড়ে দিতে পারি না, আর ছেড়ে দেবও না। আমি এতদিন জানতাম না আমার একটা মেয়ে আছে। ঝুমা এতদিন মেয়েকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এটা কি আমার দোষ? এখন যখন সব সত্য প্রকাশিত হয়েছে তখন আমি কিছুতেই তিতলিকে এভাবে ছেড়ে দেব না। ঝুমার দিকে তাকিয়ে অনেক বলে, সে আমি চলে যাব ঝুমা, তবে তার আগে তিতলিকে একবার ডেকে দাও। ওকে আমি একবার দেখি, একটু স্পর্শ করি, একটু বুকে জড়িয়ে ধরি। আমি আমার মেয়েকে স্পর্শ করতে চাই ঝুমা, ওকে না কোলে নিয়ে আমি যাব না। অনেকের কথায় প্রমাদ গুণে ঝুমা। পাকা তিতলি ঠিক জানতে চাইবে এই লোকটা কে মা, তাকে কি জবাব দেব আমি? শোনো অনেক, তুমি প্লিজ চলে যাও। তিতলির সঙ্গে তোমার দেখা না হওয়াই ভালো। ভেবে নাও তিতলি বলে তোমার জীবনে কেউ ছিল না। নিজের বাবা মা রূপুকে নিয়ে সুখে ঘর সংসার করো। আমাদের প্লিজ নিজেদের মতো থাকতে দাও। তিতলিকে একবার ডেকে দাও ঝুমা, আমি ওকে দেখব। অনেক নাছর বান্দা। এদিকে ঝুমাও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে। পুরনো দিনের কথা তুলে অনেককে বারবার বিদ্ধ করে। একটা হাই তুলে অনেক সোফাতে মাথাটা এলিয়ে রাখে। তার ভাবটা এমন, যতই আমাকে তুমি অপমান করো, তিতলিকে না দেখে আমি এখান থেকে যাব না। বিরক্ত ঝুমা হুমকি দেয়, তুমি এখান থেকে না গেলে আমি পাড়ার লোক ডেকে আনবো। মৃদু হাসে অনেক, সেটা তো আরও ভালো হবে। সবাইকার সামনে চিৎকার করে আমি বলবো তিতলি আমার মেয়ে। আমার প্রাক্তন স্ত্রী এতদিন আমার মেয়ের কথা আমার কাছে গোপন করে রেখেছিল। আজ আমি জানতে পেরেছি। দেখি এইসব কথা শুনে তোমাদের পাড়ার সবাইকে কি বলে। এবার স্পষ্টতই হাল ছেড়ে দেয় ঝুমা, কেঁদে ফেলে। ঝুমার কান্নার শব্দে ভেতর থেকে সোমাদেবী বেরিয়ে আসে। তুমি এভাবে মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ অনেক? আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ওকে আর চাপ দিও না। ওকে আর দিদুনকে নিজের মতো ছেড়ে দাও। দেখুন, আপনি হয়তো সবটা জানেন না, আমি সবটাই জানি বাবা অনেক। তুমি বরং অনেক কিছু জানো না। আমি ঝুমার দুঃসম্পর্কের মাসি। জানো তুমি, তোমার জন্য মেয়েটা আমার কত কষ্ট পেয়েছে। নিজের স্বামীর সঙ্গে নিজের খুড়তুতো বোনের সম্পর্কটা মেনে নিয়ে ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে। ওর বিশ্বাস ভালোবাসা ভেঙে চুরচুর হয়ে গেছে। যতদিন বনি দিদি বেঁচে ছিল ততদিন সব সহ্য করে তোমার বাড়িতে পড়েছিল মেয়েটা। রূপুর সঙ্গে তোমার সম্পর্কের খবরটা জানাজানি হওয়ার পর বনি দিদি হার্টফেল করে মারা যায়। বাপের বাড়ি হারায় মেয়েটা। রূপুর মা ঝুমার কাকিমা তার নিজের মেয়ের পক্ষ নিয়ে অহরহ ঝুমাকে চাপ দিয়েছে তোমাকে মিউচুয়াল ডিভোর্স দেওয়ার জন্য। তোমার জন্য ঝুমার কাকু কাকিমা খুড়তুতো বোন এক লহমায় পর হয়ে গেছে। নিজের বাপের বাড়ির আশ্রয় হারিয়েছে মেয়েটা। কখনো ভেবেছিল অনেক ২৬ বছরের একটা যুবতী মেয়ে যার শ্বশুর বাড়ি নেই, বাপের বাড়ি নেই, সে যাবে কোথায়, থাকবে কার কাছে? এসব তুমি ভাবোনি। তুমি বড়লোকের ছেলে, টাকা দিয়ে ডিভোর্সি স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব পালন করতে চেয়েছিলে। ভেবেছিলে কখনো তোমার জন্য একটা পরিবার শেষ হয়ে গেল? দিদি মারা গেল, আজ ঝুমা জন অরণ্যে হারিয়ে গেল। তোমার এই অপরাধের কোনো ক্ষমা হয় নাকি টাকা দিয়ে অপরাধ লাঘব করা যায়? লজ্জায় অপমানে অনেক মাথা নামিয়ে চুপ করে বসে থাকে। বনি দিদি মৃত্যুর আগে আমাকে সব বলে গিয়েছিল। তোমার সাথে মিউচুয়াল ডিভোর্সের পরে আমি ঝুমাকে আমার বাড়িতেই নিয়ে আসি। আমিও অবিবাহিত মানুষ। আমার বাবা মা দীর্ঘদিন ধরে এ বাড়িতেই ভাড়া থাকতো। পরে বাড়িওয়ালার সঙ্গে দীর্ঘ মামলা মোকদ্দমা চলে। এই বাড়িটা বর্তমানে আমি দখল করেই আছি। পুরসভায় ছোটোখাটো একটা চাকরি করতাম। খুব অল্প টাকায় পেনশন পেতাম। তাতেই আমাদের মা মেয়ের চলে যেত। ঝুমাকে এখানে নিয়ে আসার পর বুঝতে পারি মেয়েটা আমার সন্তান সম্ভবা। তিতলি আসে আমাদের জীবনে। নাতনির মুখ চেয়ে আমার মেয়েটা আবার উঠে দাঁড়ায়। সকালে একটা বেসরকারি স্কুলে পড়ায় ঝুমা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টিউশন পড়ায়। ঝুমার রোজগার আর আমার পেনশনের টাকায় আমাদের 3টে পেট চলে যায়। আমাদের তোমার টাকার প্রয়োজন নেই বাবা। তিতলি গরিব ঘর ঝুমার মেয়ে, বড়লোক অনেক বসুর মেয়ে নয়। ওকে ওর মায়ের মতো কষ্ট সহ্য করে মানুষ হতে দাও। এতদিন তো প্রাক্তন স্ত্রীর কথা ভেবে তার খোঁজ খবর নাওনি। আজ হঠাৎ কেন?
আজ হঠাৎ বছর 6 বাদে তিতলিকে তুমি যদি বলো আমি তোমার বাবা, সেটা কি ঠিক হবে? তিতলি যদি জিজ্ঞাসা করে এতদিন তুমি কোথায় ছিলে, পারবে তুমি ওই বাচ্চা মেয়েটার সব প্রশ্নের উত্তর দিতে? তোমার পরিবারের সবাই বিষয়টা নেবে কিভাবে? তোমার বাবা মা স্ত্রীকে বোঝাতে পারবে? ওদের বলতে পারবে সত্যটা? অনেক কিছু বলার ভাষা খুঁজে পায় না। আমার অনুরোধটা রাখো বাবা অনেক, চলে যাও আমার বাড়ি থেকে। তুমি নিজের সংসারে খুশি থাকো আর ঝুমাকে ওর মেয়ে নিয়ে সুখে থাকতে দাও। যাও প্লিজ। সোমা দেবীর কঠোর তিরস্কারে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় অনেক। তারপর মাতালের মতো টলতে টলতে বাড়ির বাইরে বের হয়ে যায়। ঘোর লাগা অবস্থায় গলির পথটা হেঁটে বেরিয়ে এসে গাড়িতে ওঠে। তারপর ঝড়ের বেগে বেরিয়ে যায়। অনেক চলে যেতেই মেঝেতে ধপ করে বসে পড়ে ঝুমা। মাসি এবার কি হবে? অনেক তো সব জেনে গেল। এবার অনেক যদি তিতলিকে আমার কাছ থেকে কাড়িয়ে নেয় তাহলে কি হবে? ওসব কিছু হবে না ঝুমি, এসব কিছু বড় লোকের খেয়াল। এতদিন কোনো খোঁজখবর ছিল না, এখন মেয়ের প্রতি দরদ উতলে উঠছে। তুই একদম চিন্তা করিস না, ও বাড়ি গেলেই সব ঠিক হয়ে যাবে। ওই কুহকিনী রূপসা নিজের মায়াজাল বিস্তার করে সব কিছু ভুলিয়ে দেবে। না গো মাসি, অনেকের সঙ্গে কথা বলে আমার খুব ভয় করছে। আগের মতো আর নেই মানুষটা, ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। রূপুর প্রতি বেশ বিরক্ত, এখন শুধু সন্তান সন্তান করছে। অনেকেরও রূপুর মনে হয় কিছু সমস্যা হয়েছে। ওদের বিয়ে তো প্রায় 7 বছর হয়ে গেল, এখনও ওদের কোনো সন্তান নেই। অনেককে খুব অস্থির লাগছিল। তিতলি ওর মেয়ে জেনে খুব ভেঙে পড়েছে। দেখলে তো তিতলির সঙ্গে দেখা করার জন্য কেমন জেদ করছিল। আমার ভয় করছে মাসি, অনেক যদি তিতলিকে কিডন্যাপ করে হায়দ্রাবাদে নিয়ে চলে যায় তখন আমি কি করব? চুপ কর তো, যত সব অলক্ষণে কথা। বাবা নিজের মেয়েকে কিডন্যাপ করছে, শুনেছিস কখনো? এত বেশি ভাবিস না, যা গিয়ে তিতলির পাশে শুয়ে পড়। মাসির কথা শুনে ঝুমা গিয়ে তিতলির কাছে শুয়ে পড়ে। তিতলিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে। কি জানি কেন অনেকের জন্য ভীষণ কষ্ট হয় তার। ওর কথা ভেবে মনটা খারাপ হয়ে যায়। গভীর রাতে প্রায় অচেতন মাতাল অনেককে ধরে ধরে বাড়ি নিয়ে আসে সুরেশবাবু। পার্ক স্ট্রিটের একটা বারে মদ খেয়ে সে প্রায় অচেতন হয়ে পড়েছিল। কোনো উপায় না পেয়ে বাড়ির কর্মীরা অনেকের ফোন থেকে তার বাবাকে ফোন করে অনেককে নিয়ে যাওয়ার অনুরোধ করে। নিজেদের কমপ্লেক্সের সিকিউরিটির লোকটিকে সঙ্গে করে নিয়ে গিয়ে অনেককে বার করে তুলে নিয়ে আনেন তার বাবা। দামিনী দেবী রূপসাকেও বুঝতে পারছে না অনেক হঠাৎ মদ খেয়ে এত বেসামাল কিভাবে হলো। সকালে ঘুম ভাঙার পর বিছানায় উঠে বসতে যায় অনেক, কিন্তু একদম পারে না। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে তার। আবছাভাবে কাল রাতের সব কথাগুলো মনে পড়ে। ঠিক তখন বাথরুমের দরজা খুলে রূপসা বের হয়। অনেককে জেগে উঠতে দেখে সে অনেকের উপর সুনামির মতো আছড়ে পড়ে। কোথায় গিয়েছিলে কাল দুপুরে? কার কাছে গিয়েছিলে? বাড়ি গিয়ে এত মদ খেয়েছিলে কেন? বলো আমাকে, জবাব দাও। রূপসার দিকে ক্লান্ত চোখে তাকায় অনেক। তার জীবনের চরম ভুল তার সামনে দাঁড়িয়ে আছে। এই তিতলিকে, তিতলির সঙ্গে তোমার কি সম্পর্ক? কেন তুমি তিতলি বলে মেয়েটার কাছে গিয়েছিলে? রূপসা আর বাজখাই চিৎকারে চমকে সোজা হয়ে বসে অনেক। রূপসা তিতলির কথা কিভাবে জানলো? সকাল থেকে রূপসাকে চিৎকার করতে দেখে দ্রুত অনেকের বেডরুমে আসেন সুরেশবাবু ও দামিনী দেবী। আহ রূপসা, একটু চুপ করো না। বাবু এই ঘুম থেকে উঠল, এখন এসব অপ্রিয় কথা আলোচনা করার কি দরকার? যাও বাবুর জন্য কড়া করে 1 কাপ লিকার চা করে নিয়ে এসো। শাশুড়ি মা, আমি আপনার বাধ্য বৌমা নই যে সকালে উঠে মাতাল স্বামীর জন্য চা করে আনবো। আপনার ছেলেকে আগে জিজ্ঞাসা করুন এই তিতলিকে। কাল তো মাতাল অবস্থায় শুধুই তিতলি তিতলি করছিল। আপনারা তো শুনেছিলেন। চরিত্রহীন লোক একটা। এক মহিলাতে সন্তুষ্ট নয় আপনার ছেলে। ঘরে বউ থাকতেও বাইরের মেয়ের কাছে যেতে লজ্জা করে না তোমার অনেক? না রূপু, একদম লজ্জা করে না। এটাই তো আমার আসল চরিত্র। আগেও তো এটা করেছিলাম। ঘরে ঝুমাকে রেখে বাইরে তোমার সাথে মিশেছি, তোমার সাথে পরকীয়া করেছি। তুমি তো সবটা জানো, তাই না? বিষম রাগে জ্বলে ওঠে রূপসা। ওই ঝুমার সঙ্গে আমার তুলনা? আমি কিন্তু ঝুমা নই অনেক। মরে গেলেও আমি তোমাকে ডিভোর্স দেব না অনেক বসু।
তোমাকে আমি পুলিশে দেব, তোমার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনব। এবার হেসে ফেলে অনেক। তোমার যা খুশি তুমি করো রূপসা, তবে আমি তিতলির কাছে যাব, একবার নয় বারবার যাব। তুমি তো আমাকে সন্তান দিতে পারবে না আমি জানি, তাই বাধ্য হয়ে আমাকে বাইরে পরকীয়াতে জড়াতে হবে। এবার তুমি যা ভালো বোঝো করো। শুনলেন আপনার নির্লজ্জ ছেলের কথা? থাকবো না আমি আর বাড়িতে। বাবা মায়ের কাছে চলে যাচ্ছি, তারপর দেখো তোমার কি হাল করি। দুম দুম করে পা ফেলে ট্রলি ব্যাগ গুছিয়ে রূপসা অনেকদের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। অনেক চুপচাপ দেখে। দামিনী দেবী রূপসাকে অনেক বোঝান, কিন্তু সে কারোর কথা শোনে না। দুপুরে ভাত খাওয়ার পর সোফায় শুয়ে পেপার পড়ার চেষ্টা করছিল অনেক, কিন্তু মনটা তার বারবার তিতলির কাছে ছুটে চলে যাচ্ছিল। আজও ইচ্ছে করছিল তিতলির স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে, ঝুমাকে তিতলিকে একবার চোখের দেখা দেখতে, কিন্তু গাড়ির চাবিটা দামিনী দেবী লুকিয়ে রেখেছেন। মায়ের কাছে বারবার গাড়ির চাবি খুঁজে না পেয়ে নিতান্ত বাধ্য হয়ে অনেক পেপারটা টেনে নিয়েছে। একটু পরে ছেলের পাশে এসে বসে সুরেশবাবু ও দামিনী দেবী। ছেলেকে সুরেশবাবু বোঝান, দেখ বাবা, জীবনটা সিনেমা নয়, একটা কঠোর কঠিন বাস্তব। এরকম খামখেয়ালিভাবে চলার অর্থ কি অনেক? স্কুল কলেজ লাইফটা তো উচ্ছৃঙ্খলভাবেই কাটিয়েছিস। চাকরি পাওয়ার পর রোজ নিত্য নতুন বান্ধবী, নাইট ক্লাবে ফুর্তি করে কাটিয়েছিস। তোকে শোধরাবার জন্যে ঝুমার মতো শান্ত ভদ্র নম্র একটা মেয়ে আনলাম, তার সঙ্গে সংসার করতে পারলি না। বিয়ের বছর 2 পর তাকে ডিভোর্স দিয়ে দিলি। ঝুমারই বোন রূপসার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে তাকে দ্বিতীয়বার বিয়ে করলি। তুই একটার পর একটা অন্যায় করে গেছিস, আর আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। কিন্তু এবার তো নিজের চরিত্রের সংশোধন কর। তোর প্রায় 37 বছর বয়স হতে চলল, এবার তো জীবন সম্পর্কে সিরিয়াস হ। দামিনী দেবী বলেন, মানব না করে রূপসাকে আমরা তো এখন মেনে নিয়েছি বাবু। তাহলে এখন মেয়েটার সঙ্গে ভালোভাবে সংসার কর। বাড়িতে বউ রেখে পরনারীতে আসক্তি, ছি ছি ছি। এ প্রসঙ্গে তোর সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাজছে বাবু। সোফা থেকে নেমে নিচে মেঝেতে বসে মায়ের কোলে মুখ গুজে অনেক দামিনী দেবীর কোমর জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। আমি অনেক ভুল করেছি মা, জীবনে অনেক খারাপ কাজ করেছি। আজ বুঝতে পারছি মা, আমার অপরাধের কোনো মাফ হয় না। আমি তোমার খারাপ ছেলে, আমার অপরাধের শাস্তি আমি পাচ্ছি মা। অনেককে ডুকরে কাঁদতে দেখে অবাক হয়ে যান সুরেশবাবু ও দামিনী দেবী। না না বাবু, আমরা তোকে মাফ করে দিয়েছি, তোর প্রতি আমাদের কোনো রাগ নেই। জল ভরা চোখে বাবা মায়ের দিকে তাকিয়ে অনেক বলে, কিন্তু ঝুমা আমাকে মাফ করছে না মা। অবশ্য আমি যা অপরাধ করেছি তাতে আমাকে মাফ করার কথাও নয়। তবুও আমি ঝুমার কাছে গিয়েছিলাম, ওর কাছে বারবার ক্ষমা চেয়েছি, কিন্তু ঝুমা আমাকে তাড়িয়ে দিয়েছে মা। ঝুমা আমাকে তিতলির সঙ্গে দেখা করতে দেয়নি, খুব অপমান করেছে। দামিনী দেবী সুরেশবাবু দুজনেই অবাক হয়ে যান। ঝুমা কোথায় আছে? ঝুমাকে তুই কোথায় পেলি অনেক? ঝুমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু মেয়েটা আমাদের উপর অভিমান করে হারিয়ে গেল। ঝুমার মা বনি দিদিভাই মারা যাওয়ার পর মেয়েটা যে কোথায় আছে কে জানে। আমরাই দোষী, মেয়েটাকে আমরাই আগলে রাখতে পারলাম না। এই অনেক, তুই জানিস ঝুমা কোথায় আছে? সুরেশবাবু ছেলেকে প্রশ্ন করেন। এরপর অনেক তার সঙ্গে ঝুমার দেখা হওয়ার কথা, তিতলির কথা সব বাবা মাকে খুলে বলে। মা, আমার একটা মেয়ে আছে, তোমাদের একটা পুতুল নাতনি আছে। তিতলি আমার মেয়ে মা, আমার আত্মজা। কিন্তু ঝুমা আমাদের এই সত্য কথাটা এতদিন জানতে দেয়নি, লুকিয়ে রেখেছিল। তোমার নাতনি একটা ঘুপচি অন্ধকার ঘরে থাকে মা, ঘরে একটা ফ্রিজ পর্যন্ত নেই। এই গরমে অটোতে করে স্কুলে যায়। এই সত্যটা জানার পর আমি প্রায় মরে গেছি মা। এবার বলো আমি কি করব, কিভাবে নিজেকে সামলাবো? ঝুমা কেন এমন করলো মা? আমি তো জানতাম না আমাদের সন্তান আছে। অনেকের কথা শুনে স্তব্ধ হয়ে বসে থাকেন সুরেশবাবু। ঝুমা যেখানে আছে সেখানে আমাদের নিয়ে চল বাবু। ঝুমাকে আমরা কখনো বৌমা হিসেবে দেখিনি, বরাবর মেয়ে বলেই ভেবেছি। আমি বেঁচে থাকতে আমার মেয়ের নাতনির কোনো কষ্ট হতে দেব না। চল আমরা সবাই ঝুমার কাছে যাই। হ্যাঁ গো, ঝুমা কেন এমন করলো? আমরা তো সবসময় ঝুমার পক্ষেই ছিলাম। আমরা তো বাবুকে সমর্থন করিনি। বাবুর নোংরামের জন্য ওর সাথে সম্পর্কও ত্যাগ করে দিয়েছিলাম। তুমি, আমি, ঝুমার বাবা মা
হতে চেষ্টা করেছিলাম। বাবুর সাথে ডিভোর্সের পর ওকে আগলে রাখতে চেয়েছিলাম। তাহলে ঝুমা কেন আমাদের তিতলির কথা বলল না? দামিনী দেবী নিজেই বকবক করেন। কি করে জানবো বলতো মেয়েটার মনে কি চলেছে? তবে এবার যখন জেনেছি ঝুমা কোথায় আছে, তখন ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করব এসবের মানে কি। তিতলির উপর ওর শুধু একার অধিকার? তিতলি আমাদের কেউ নয়? অনেক এক্ষুনি আমাদের ঝুমার কাছে নিয়ে চল। মা বাবাকে সঙ্গে নিয়ে অনেক ঝুমার বাড়িতে যায়। কলিং বেল বাজাতেই সোমাদেবী এসে দরজা খুলে দাঁড়ায়। দরজার সামনে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, অনেক বাবা, তুমি? অনেককে পাশ কাটিয়ে দ্রুত ভেতরে ঢুকে পড়েন সুরেশবাবু ও দামিনী দেবী। নমস্কার, আমরা অনেকের বাবা মা। ঝুমা কোথায়? ঝুমি তো নেই। ঝুমি রাহাদের বাড়িতে টিউশন পড়াতে গেছে। আপনারা বসুন। নিজের ঘরের আসবাবপত্রের দিকে তাকিয়ে সোমাদেবী একটু ইতস্তত করে। অনেক ওর বাবা মা তখন স্থির হয়ে তিতলিকে দেখছে। নিচে বসে তিতলি তখন একটা ছোট্ট থালায় দুধ মুড়ি খাচ্ছে। মেয়েটাকে দেখে বুকের ভেতর রক্তক্ষরণ হয় অনেকের। তার মেয়ে কোনো ভালো মন্দ নয়, এই সন্ধ্যেতে শুধু দুটি দুধ মুড়ি খাচ্ছে। অনেকের নিজের ওপর ঘৃণা উতলে ওঠে। দিদুন দেখো, মায়ের ওই বন্ধু আঙ্কেলটা এসেছে, আগের দিন যে সোফায় ঘুমিয়ে গিয়েছিল। ঝুমা ও তার মাসি তিতলির কাছে তার পরিচয় মায়ের বন্ধুই বলেই দিয়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে অনেক গিয়ে তিতলিকে কোলে তুলে নেয়। তাকে বুকের মধ্যে চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। ছোট্ট তিতলি অবাক হয়ে যায়। আঙ্কেল, তুমি কাঁদছো কেন? এত বড় ছেলে বুঝি কাঁদে? আমি তোমার আঙ্কেল নই তিতলি, আমি তোমার বাবা। আমি তোমার বাবা হই সোনা মা, আর তুমি আমার মেয়ে। তুমি সত্যিই আমার বাবা? মা যে বলেছিল আমার বাবা অনেক দূরে চাকরি করে। একটা রাগী লোক বাবাকে আটকে রেখেছে, তাই বাবা আমাদের কাছে আসতে পারছে না। তাহলে এখন তুমি কিভাবে এলে? অনেক বাবা, প্লিজ, তিতলি ছোট, ওকে সব কথা বলো না। ঝুমার সাথে সাথে তিতলিও দুঃখ পাবে। আমি অনুরোধ করছি বাবা তোমাকে, ছোট্ট মেয়েটার মনে আঘাত দিও না। সোমাদেবীর অনেককে বোঝাবার চেষ্টা করে। না মাসিমণি, ঝুমা তিতলি অনেক কষ্ট করেছে, ওদের আর আমি কষ্ট করতে দেব না। আমার যা দোষ যা ভুল তার সমস্ত দায়ভার শাস্তি সব আমার। তবে তিতলিকে আর আমি ছাড়ব না। তারপর তিতলির দিকে তাকিয়ে বলে, তোমার বাবা চলে এসেছে সোনা, আমি আর কোথাও হারিয়ে যাব না। আমি এবার সব সময় তোমার সঙ্গেই থাকব। তুমি আমাকে একবার বাবা বলে ডাকো তো মা। তিতলি চুপ করে থাকে। এবার সামনে আসেন দামিনী দেবী। তুমি আমায় ঝুমার মেয়ে তিতলি সোনা, আমার দিদি ভাই, আমি তোমার ঠাম্মি সোনা। তিতলিকে কোলে নিয়ে সুরেশবাবু দামিনী দেবী আনন্দে উত্তেলিত হয়ে ওঠেন। অনেক তিতলিকে কোলে নিয়ে চুমায় চুমায় ভরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সোমা দেবী। তারপর ভেতরের ঘরে গিয়ে ঝুমাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ঝুমার ফোন সুইচড অফ। বিকেল থেকে 3টি টিউশন করে ক্লান্ত হয়ে রাত প্রায় 8:45 ঝুমা বাড়ি ফেরে। আসার পথে আগামীকালের জন্য টুকটাক সবজি বাজার করে নিয়ে আসে। বেলবাজার শব্দে যন্ত্রচালিতের মতো উঠে গিয়ে সোমাদেবী দরজা খুলে দেন। ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে মুহূর্তে মাথাটা ঘুরে যায় ঝুমার। দ্রুত সোমাদেবী তাকে ধরে ফেলে। ঝুমা দেখে অনেকের বুকের ওপর চড়ে তার গলা জড়িয়ে ধরে তিতলি এক মনে বকবক করে চলেছে। পাশে মেঝেতে বসে সুরেশবাবু ও দামিনী দেবী তিতলির কথা শুনছে। ঝুমাকে দেখে তিতলি দৌড়ে মায়ের কাছে চলে আসে। মা দেখো কে এসেছে, বাবা এসেছে, দাদু ঠাম্মি এসেছে, বাবা আমার জন্য এত চকলেট এনেছে মা। ঝুমা স্থির দৃষ্টিতে অনেককে দেখছে। দামিনী দেবী সামনে এগিয়ে এসে ঝুমাকে বুকে টেনে নেন। এতদিন কোথায় ছিলি মা? কোথায় অভিমান করে চলে গিয়েছিলি? আমাদের উপর তোর খুব রাগ হয়েছে না রে? তাই এত বড় সত্য কথাটা আমাকেও তুই কিছু বলিসনি, সব গোপন করে রেখেছিলি। দামিনী দেবীর চোখের জলে ঝুমার বুকের শাড়ির আঁচলটা ভিজে যায়। ভীষণ দুর্বল হয়ে পড়ে ঝুমা। দামিনী, কেঁদো না, তোমার হার্টে সার্জারি হয়েছে, নিজেকে সামলাও। আর ঝুমা, মাকেও একটু বিশ্রাম করতে দাও। মেয়েটার মুখটা খুব ক্লান্ত লাগছে। আয় মা, আমার কাছে এসে বস। সুরেশবাবু এসে ঝুমার হাতটা ধরেন। সবজির ব্যাগ দুটো নামিয়ে রেখে ঝুমা নিচু হয়ে সুরেশবাবু দামিনী দেবীকে প্রণাম করে। এখন তোমার শরীর কেমন আছে মামনি?
বাবি যে বলল হার্টের সার্জারি হয়েছে। আমি ভালো আছি সোনা। কতদিন বাদে তোর মুখ থেকে মামনি শুনলাম। এ তোর কি চেহারা হয়েছে রে মা? দোষটা অনেক করেছে। আমরা অনেক চেষ্টা করেও তোদের ডিভোর্সটা আটকাতে পারিনি, কিন্তু এর জন্য তুই কেন আমাদের ছেড়ে এলি মা? অনেককে তো আমরা আমাদের ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম তুই আমাদের মেয়ে, তোকে নিয়ে আমরা তিনজন একসাথে থাকবো। তোকে বারবার বলে দিয়েছিলাম কোর্ট থেকে সোজা ফ্ল্যাটে আসবি, কিন্তু তুই আর ফিরলি না, চিরতরে হারিয়ে গেলি। তোকে কত খুঁজেছি মা, কিন্তু কোথাও পাইনি। সুরেশবাবুর কথা শুনে অবাক হয়ে যায় সোমা দেবী। এরা সত্যি ঝুমাকে এত ভালোবাসে নাকি এখন অভিনয় করছে? অবশ্য ঝুমার সবসময় তার মামনি বাপির প্রশংসাই করে। আপনি ওকে কোথায় খুঁজে পেতেন সুরেশবাবু? ওকে তো আমি আমার এখানে নিয়ে এসেছিলাম। মেয়েটা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিল। তারপর দিদুন হলো। প্রায় 2 বছর এই বাড়ির বাইরে পা রাখেনি ঝুমি। দিদুন আসার পর আমাদের সংসার খরচ বাড়ল। তখন বাধ্য হয়ে ঝুমিকে কাজের খোঁজে বের হতে হলো। কথায় কথায় রাত 10টা বেজে গেছে, এখনো কেউ খাওয়া দাওয়া করেনি। দামিনী দেবী ও সুরেশবাবু বারবার করে ঝুমাকে বোঝাচ্ছেন তিতলিকে নিয়ে ওনাদের ফ্ল্যাটে গিয়ে থাকার জন্য। ঝুমা কিছুতেই রাজি নয়। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে মেয়েকে নিয়ে সে কিছুতেই ডিভোর্সি স্বামীর বাড়িতে ফিরবে না। ওদিকে তিতলিকে খাইয়ে দিয়ে অনেক তাকে ঘুম পাড়াতে গেছে। সুরেশবাবু বলছেন, অনেক হায়দ্রাবাদে নিজের বাংলোতে চলে যাবে। তোকে অনেকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে হবে না। এখানের ফ্ল্যাটটা আমার। আমি 1 মাসের মধ্যে ফ্ল্যাটটা আমার দিদিভাইয়ের নামেই লিখে দেব। তাহলে আর তো তোর অসুবিধা নেই। তুই, আমি, তোর মা, দিদিভাই 4 জনে থাকবো। তুই আর না করিস না মা। এই বুড়ো বয়সে মেয়ে আর নাতনি স্নেহ ভালোবাসা থেকে আমাদের বঞ্চিত করিস না। আচ্ছা বাপি, ভেবে দেখি। এখনই তোমাকে কথা দিতে পারছি না গো। অনেকের সঙ্গে আমাকে কিছু কথা বলতে হবে।